আমিও আছি, তখন এসে আমার সাথে কথা বলতেছে। সাথে আছে একটা সল্টেড পিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। সকাল 8:30টার মতো বাজে। এই যে আমরা লাগেজপত্র সব কিছু নিয়ে বের হয়ে গেছি। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের ফ্লাইট 12:15, মানে 12:15টায়। তো সকাল 8:30টার দিকে বের হয়েছি। এই যে মিতুদেরকে রেখে যাচ্ছি। আসলে এক এক সময় এক একজনকে বিদায় দিতে গিয়ে এক এক রকম ফিলিংস হয়েছে। যখন আমাদের বাড়ি থেকে সবাইকে বিদায় দিয়ে আসলাম, তখন কেমন জানি একটা হাহাকার বুকের মধ্যে। এরপরে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ননাসের ছেলে মেয়েরা ছিল, ওদেরকে বিদায় দিলাম। তারপরে আমার জায়ের সাথে যখন শেষ বিদায় হলো, তারপরে এখন আবার মৃত্যুদের এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। হিবার জন্য খুব খারাপ লাগতেছে। বাচ্চাটা মাশাল্লাহ এত মানে শান্ত, আলহামদুলিল্লাহ। তো শান্তাবিবের তো খুবই পছন্দের আসলে হিবা। ওরা দুইজন মারামারি শুরু করে দেয়, কে নিবে এমন অবস্থা আর কি ওদের। তো এই যে আমাদের হলো লোক নিয়ে নিয়েছি, কারণ লাগেজটাকে স্যান্ডেল করা তো আমার বাবার শরীরটা ভালো না, কষ্ট হয়ে যাবে, এই জন্য লোক নিয়ে নিয়েছি। দুইটাতে আমাদের হয়ে গেছে। আমাদের অনেক বেশি লাগেজ না, আসার সময় যত লাগেজ ছিল সে অনুযায়ী কিছুই না। এই যে মিস্টার তাবিব সাহেব জ্যাকেট পরে একদম রেডি। তাবিব সাহেব দুই ভাই আজকে একই রকম গেঞ্জি করছে। তো মানে এয়ারপোর্টে একটা সিন্ডিকেট হয়ে গেছে, মানে এখানে ট্রলি পাওয়া যায় না। আপনি যদি লোক নেন তাহলে ট্রলি পাবেন, লোক না নিলে ট্রলি পাবেন না, এমন অবস্থা। আর আজকে নাকি মানে ফ্লাইট অনেক সকালে, কারণে ট্রলির শর্টেজ। যাই হোক, তারপরেও পাওয়া গেছে কোনো রকম। তাবিব বাই বাই বাংলাদেশ। এই যে আমাদের সবগুলোই লাগেজ। তো এই যে আমাদের চেক ইন হয়ে গেল। চেক ইনে অনেক লাইন ছিল, লম্বা লাইন ছিল। তো চেক ইন শেষ করে আমরা এখন ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে। ইমিগ্রেশনও বেশ লম্বা লাইন আছে। তো একটা আপুর সাথে দেখা হইলো, একটা ভাই সাথে দেখা হইলো। আমাকে দেখে আর কেউ চিনতেছে না, তোষানের বাবা। তোষান তাবিকে দেখে ভাবতেছে যে না, সাথে আমিও আছি, তখন এসে আমার সাথে কথা বলতেছে আর কি। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন ওই সাইডের লাইনটাতে পুরো ভর্তি। এখন এখানে ফাঁকা। এখন এখানে আমাদের ঢুকতে দিবে কিনা, এটা হলো কথা আর কি। দেখি দেয় কিনা। হ্যাঁ, না যদি অন্য ইয়ে থাকে। ঠিক আছে, চলো দেখি যাই। তো এই আর কি অবস্থা, চলুন যাওয়া যাক। তাবিবের অবস্থা দেখেন, লাগেজের উপরে বসে আছে। আর দোষা তাবিব খুব হ্যাপি, খুবই হ্যাপি। তাবিব তার ছোট্ট লাগেজের উপরে বসে খুবই হ্যাপি। না, আমাদের 4টা হ্যান্ড লাগেজ। আমাদের চেক ইনে এখনো 23 কেজি জিনিস নিতে পারবো আমি। 23 কেজি জিনিস কম হলো না চেক ইনে। আসার সময় বেশি, যাওয়ার সময় কম। না তো শান, আমরা এখন খাওয়া দাওয়া করবো একটু। সকাল থেকে কিছু খাইনি, খুবই খিদা লাগছে। চাটা তো এখান থেকে নিলাম না, আর কিছু খাবার দাবার নিয়ে নিলাম, পার্সেল নিয়ে যাবো সাথে করে। এই খাবারগুলো খুবই মিস করি। স্যান্ডউইচ নাই। তো এই যে আমরা ওইখানে একটু খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে একটু খাওয়াই নিলাম। কারণ সকালবেলা আসলে মিতু বলতেছিল আপু ডিম সিদ্ধ করে দেই, এটা দেই ওটা দেই। আমি বললাম না, আমি তো কিচ্ছু খাবো না। আসলে আগে তো আমরা জার্নি করব, এটার একটা মানে মাথার মধ্যে একটা ঘুরতে থাকে। তার মধ্যে আবার অত সকালে ঘুম থেকে উঠে কিছু খেতেও ইচ্ছা করছিল না। তো মিতুকে বললাম যে না, মিতু দরকার নেই, এয়ারপোর্টে সব কিছু ক্লিয়ার করে খেয়ে নিব, সমস্যা নেই। এখন প্রবাসী যে লাউঞ্জটা হয়েছে, ওদের খাবার খুবই কোয়ালিটিফুল, খুবই মজা। এটা যাচ্ছে আস্তে আস্তে সব যাচ্ছে। তাবিব আস্তে আস্তে, তাবিব স্টাক হয়ে গেছে। তাবিব নিজের লাগেজ নিজে নিয়ে হাঁটবেন। দাও আমাকে, দাও আমাকে দাও। ওয়েলকাম। দেখছো ভাইয়াকে কেন দিলা না? ভাইয়া যখন চাচ্ছিল তখন। এখন তুমি আমাকে থ্যাংক ইউ বললা, ভাইয়াকে কেন দাওনি? ওই দেখো যাচ্ছে। হাত টানছিল জন্য। ওকে গো। সেই ছোট ছোট প্লেনেই মুড়ির টিন।
আমি কই যাচ্ছি? মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া। আমি বলছি দুবাই। দুবাই? নো, দুবাই না। দুবাই সবাই জানবি না? আমি তো প্লেনে উঠে বসার বেশ 20-15-25 মিনিট পরে প্লেন দেখে আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে মনে হচ্ছে। তো এই মুহূর্তে সবাইকে লাস্ট ফোন কলগুলো করলাম, শাশুড়ির সাথে কথা বললাম, আমার জায়ের সাথে কথা বললাম, তারপরে আরও আমার ননাসের মেয়ের সাথে কথা হলো। সবার সাথে মোটামুটি কথা টথা বলে বিদায় নিলাম। তো যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন ভাইয়া একবার ফোন দিছিল। তো আমি বলতেছিলাম যে ভাইয়া আমি তো আসলে এখন ইমিগ্রেশন ক্লিয়ার করব, একটু আসলে এয়ারপোর্টে ঢোকার পরে না ফোন রিসিভ করা যায় না, কারণ তখন অনেক ফর্মালিটিস থাকে, ওর মধ্যে ফোন আসলে আসলে ওইগুলোতে একটু সমস্যা হয়ে যায়। আবার ফোনেও যে ফোন দেয় সে তার সাথে কথা বলা যায় না। তাবিবকে ওই দিনকে ইরফান নিয়ে গিয়ে হেয়ার কাট করায় নিয়ে আসছে। তো তাবিব সেই হেয়ার কাটটা আপনাদেরকে দেখাইলো আর কি। ও খুবই আদর করে ইরফান তাবিবকে, ইরফান মিতু দুইজনই খুবই আদর করে তাবিব তুষানকে। তো এই যে আস্তে আস্তে প্লেনটা রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো সবার সাথেই নর্মালি কথা বলেছি, সবার কাছ থেকে নর্মালি বিদায় নিয়েছি। যেই মুহূর্তে লাস্ট মোমেন্টে এসে ভাইয়াকে ভিডিও কলটা দিয়েছি, আর ওইখান থেকে যখন ভাইয়াকে বলতেছি ভাইয়া চলে যাচ্ছি, তো দেখলাম যে ভাইয়ার চোখেও পানি। আর ওই মুহূর্তটা আমার কাছে এত কষ্ট লাগতেছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি জানি আমি চাইলে ইনশাল্লাহ আবার হয়তো বা 6 মাস পরে আসতে পারবো, বা ভাইয়াকে যদি বলি ভাইয়া আমার খুব খারাপ লাগতেছে তুই আয়, আমি জানি ভাইয়া আসবে। কিন্তু কেন জানি না ওই মুহূর্তটাতে মানে খুব কষ্ট লাগতেছিল। তখন আসলে ফিল করতে পারতেছিলাম যে বাবা মা তো নাই, কিন্তু এই যে বাবা মার সাথে শেষ কথা যখন বলতাম, বা আম্মুর সাথে যখন, আব্বু আসলে আমি দেশের বাইরে আসার, আমি 2016-তে দেশের বাইরে এসেছি, আব্বু 2018-তে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো আব্বু বেঁচে থাকতে আমি সম্ভবত একবার দেশে গিয়েছিলাম, একবার দেশ থেকে বিদায় নিয়ে এসেছি, আর একবার তো গেলাম তখন তো আব্বু মারাই গেল। তো ওই একবারই আব্বুর কাছ থেকে দেশ থেকে প্রথম যেবার আসি সেবার একবার বিদায় নিয়েছি, আর মাঝখানে একবার গিয়েছিলাম, এই 2বার আব্বুর থেকে বিদায় নিয়ে এসেছিলাম আর কি। আর আম্মুর কাছ থেকে যখনই আমি বিদায় নিতে যাইতাম, আমি যতই দেশে ঘন ঘন আসি না কেন আমার খুব কষ্ট লাগতো, দু চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি পড়তো। সেম আজকেও ভাইয়ার সাথে ভাবির সাথে যখন আমি কথা বলতেছিলাম, জানি না মানে আমার এত কষ্ট লাগতেছিল, আমি এই দুইটা মানুষের সাথে কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে খালি টপ টপ করে পানি পড়তেছিল। আসলে ওই মানে কি বলবো আমি আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না। হয়তো আপনারা অনেকে বলবেন আপনি তো প্রায়ই আসেন, এত কষ্ট লাগার কি আছে, কিন্তু আমি জানি না কেন আমার এত কষ্ট লাগতেছিল, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো তখন আমি মানে ভাবতেছিলাম যে আসলে মা বাবা নাই, কিন্তু ভাই ভাবি এখনও আছে, আর ভাই তো আমার একটাই। আর রক্তের যে একটা টান, রক্তের যে একটা মানে ভালোবাসা, সেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না, এটা আসলে বলাও সম্ভব না। তো দেশ থেকে যখন চলে আসি তখন তো একটা অন্যরকম অনুভূতি হয়। এই অনুভূতিটা তো আসলে প্রত্যেকটা প্রবাসী বুঝতে পারে যে দেশ থেকে চলে আসার সময় কী রকম অনুভূতি হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেনটা মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কারণ আরেকটা টেক অফ হচ্ছিল, এটা ওয়েটিংয়ে ছিল। তো যাই হোক, এখন আমরা দেখেন একদম অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে রানওয়ের দিকে। এখন আমরা বাংলাদেশের মাটি থেকে আবার আকাশে উড়ে যাব, আবার হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাচ্ছি নিজের দেশ থেকে। আমি জানি না, আমার নিজের দেশের প্রতি আমার ফিলিংসটা একদমই অন্যরকম। আমি আমার নিজের দেশকে খুবই ভালোবাসি, আমার দেশের মানুষদেরকে আমি খুবই ভালোবাসি, আমার প্রিয়জনগুলোকে আমি খুবই ভালোবাসি। আমি বিশ্বাস করেন এবার যখন রাশেদা ভাবি, বর্ষা, ওনাদের সাথে আমার দেখা হয়েছে, মানে আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল এই মানুষগুলো তো আমার সাথে মালয়েশিয়াতে ছিল। আর রাশেদা ভাবি চলে যাওয়ার পরে আমার খারাপটা অত বেশি কেন লাগেনি জানেন? কারণ হলো আমি কয়দিন পরেই আমি দেশে যাব, আমার মনের মধ্যে ওই জিনিসটা কাজ করতেছিল যে আমি তো কয়দিন পরেই দেশে যাব, দেশে গেলে ভাবির সাথে আবার দেখা হবে বা সবার সাথে দেখা হবে। যাই হোক, এই যে এখানে প্লেন তো টেক অফ হয়েছে বেশ কিছুক্ষণ, এরপর আমি একটু ঘুমাই গেছিলাম কারণ আমার খুব টায়ার্ড লাগতেছিল। আর এদিক থেকে খাবার সার্ভ করে দিয়েছে, দুপুরের খাবার একটা বান দিয়েছে,
তারপরে একটা বানের সাথে একটা বাটার দিয়েছে স্প্রেড করে খাওয়ার জন্য, একটা সল্টেড পিনাটস এটা। তারপরে মেন কোর্সে ছিল চিকেন আর পোলাও, সাথে এটা আলু সিদ্ধ করে ওইটাকে ছোট ছোট করে কেটে একটু লবণ টবণ একটু দিয়ে কেমন জানি করে দিয়েছে, বেশ ভালোই লাগলো খেতে। আর ডেজার্টে ছিল ফিন্নি, তোষান খুব পছন্দ করেছে। ওইদিকে হলো ড্রিঙ্কস দিচ্ছে, অরেঞ্জ অ্যাপেল জুস, আবার এদিকে আপনার চাইলে সফট ড্রিঙ্কসও নিতে পারবেন। তো তোষান খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটা ঘুম দিয়েছিলাম, কারণ আমি জানি না আমার খুব ঘুম আসতেছিল। নর্মালি প্লেনে আমার খুব একটা ঘুম হয় না। আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের মানে যাওয়ার সময়ও প্লেনে কোনো স্ক্রিন নেই যে আমি একটু মুভি টুভি বা কিছু দেখবো, আসার সময়ও সেম আর কি। আর প্লেনগুলোও ছোট ছোট, এগুলো বোয়িং না, ছোট এয়ারবাস টাইপের। আর ভালো লাগছে না বাইকটা দেখতে, কি সুন্দর আকাশের উপর দিয়ে, মানে আকাশ না সরি মেঘের উপর দিয়ে প্লেনটা আস্তে আস্তে মনে হচ্ছে আস্তে আস্তে, বাট এটা তো কত স্পিডে যাচ্ছে। আর এই সময়টা অনেক জার্কিং হচ্ছিল, মানে যখন এই যে মেঘের মাঝখান দিয়ে যাচ্ছিল, দেখেন মেঘের একটা টুকরা, এই টুকরাটা দেখে আমার টাইটানিকের সেই বরফের টুকরাটার কথা মনে পড়ে যাচ্ছে, যেটাতে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে গিয়েছিল। তো এই যে আমরা একদম কুয়ালালামপুরের ভিতরে ঢুকে গিয়েছি। এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ল্যান্ডিংয়ের, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করে ফেলবে। আসলে খুব একটা সময় লাগে না, 3.5 ঘন্টা মতো লাগে আর কি। আর এখানে তাবিবকে দেখেন, তাবিব ঘুমাই গেছিল, বেশ একটা লম্বা ঘুম দিয়েছে তাবিব। তোষান ঘুমায়নি, তোষান মুভি দেখতেছিল, ওর বাবা ওকে কি জানি একটা মুভি বের করে দিয়েছে, ওইটা তোষান বসে বসে দেখতেছিল। আর এদিকে আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, সে যে কম্বল জড়ায়ে একদম কুচুমুচু হয়ে আছে। আমিও কম্বল টম্বল গায়ে দিয়েই ঘুমাইছিলাম। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই গেল একটা মাস, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। আস্তে আস্তে আপনাদের সাথে যতটুকু পারি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আসলে মানুষের জীবনে এক এক সময় এক এক রকম সময় আসে, এক এক রকম অভিজ্ঞতা হয়, সব কিছুর সাথে সব কিছু মিলে না, এটাই আর কি। তো প্লেনটা মনে হচ্ছে কাত হয়ে যাচ্ছে, আমার কাছে এরকম লাগছিল। আর নিচে সব কিছু দেখা যাচ্ছে, নিচের মানে এটা যে আমরা এখন কুয়ালালামপুরের ভিতরে আছি এটা বোঝা যাচ্ছে। এই যে ল্যান্ডিং হচ্ছে আর একদম নিচে চলে আসছে প্লেনটা, এই রাস্তা দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে পাম গাছ, এগুলো সব পাম গাছ। মালয়েশিয়া এয়ারপোর্টে, মালয়েশিয়ার কেএলআই এয়ারপোর্টে অনেকগুলো পাম গাছ আছে। এটা দেখলেই বোঝা যায় যে এখন একদম ল্যান্ডিংয়ের মুহূর্তে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ, এই যে মাটি টাচ করলো প্লেনের চাকা, এই সময়টা আমি আসলে খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ হলো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসে পৌঁছাইছি। তো এই যে এই মুহূর্তে আপনাদের সাথে ভয়েস দিতে দিতে ভাইয়া আবার ফোন দিয়েছিল, তো ভাইয়ার সাথে আবার একটু কথা বললাম। তাবিয়া পাশ থেকে বলতেছে আমার ফুপ্পি আমার ফুপ্পি, ভাইয়া বলতেছে তোমার ফুপ্পি তো আর এখন দেশে নাই, তোমার ফুপ্পি আবার হাজার হাজার মাইল দূরে চলে গেছে। যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ এখন একদম ঠিকঠাক মতো চলে আসছি। এই যে তাবিবকে দেখেন, তাবিব তো এত হ্যাপি, মানে সে যে কি করবে বুঝে পাচ্ছে না। সে বলতেছে আমি আমার কান্ট্রিতে চলে আসছি। ও মনে করে কি, ও যেহেতু এখানে হয়েছে, ওর পাসপোর্টে বার্থ প্লেস মালয়েশিয়া লেখা, তো এই কারণে ও মনে করে কি এটা ওর দেশ। আমাকে বলতেছিল তুমি তো এতদিন তোমার দেশে ছিলা, তুমি এখন আমার দেশে আসছো, মানে এত এক্সাইটেড ও। আজকে না খুব মজার একটা কাহিনী হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে। সব পাসপোর্ট দিয়েছি যখন, তো তাবিবের পাসপোর্টটা যখন উনি দেখছে তখন উনি বলতেছে এই বাচ্চা তো প্রথম যাচ্ছে না মালয়েশিয়াতে। আমি বললাম না ওর তো জন্মই ওইখানে। তো তখন দেখি উনি হাসতেছে, মানে উনি দেখে জাস্ট মানে কনফার্ম হওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করলো না আমার সাথে মানে একটু মজা করলো, আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, প্লেন এখনও পুরোপুরি থামে নাই, পুরোপুরি থামলে আস্তে ধীরে বের হব আর কি, এত তাড়াহুড়ো করার কিছু নাই। বাট দেখা যাবে যে থামার আগেই সবাই দাঁড়ায় যাবে। বাহিরে এত সুন্দর একটা আলো, মানে আমরা যখন ল্যান্ড করি তখন ঘড়িতে বাজতেছিল 6:30টার মতো আর কি। তো আমাদের একদম একজ্যাক্ট কোনো মানে ডিলে হয়নি, একদম 10 মিনিট হয়তো বা ডিলে হতে পারে,
বাট আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছাই গেছি, দিনে দিনে পৌঁছাই গেছি। কিন্তু বাসায় যেতে যেতে প্রায় 8টা-9টা বেজে যাবে, কারণ লাগেজ টাগেজ কালেক্ট করে ইমিগ্রেশন শেষ করে গাড়ি পেতে তো একটু টাইম লাগবে। তাবিব যে কি হ্যাপি, তাই না তাবিব? অনেক হ্যাপি, যে কি হ্যাপি বলার মতো না। চলো চলো চলো, মালয়েশিয়া এয়ারলাইন্সে আসার কারণে আমাদের আর একটা সুবিধা হইলো, সেটা হলো আমাদেরকে ইয়ে করতে হইলো না, বাসে করে আবার আসতে হইলো না। বাবাদের সাথে থাকো। ওয়েস্ট বাংলা বা বাংলাদেশ এয়ারলাইন্সে আসলে একটু দূরে ওরা ইয়ে করে, ওখান থেকে আবার বাসে করে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হয়। মা সামনে যাও, সামনে যাও। হ্যাঁ, তো আজকে একবারে কানেক্টিং ব্রিজ। হ্যাঁ হ্যাঁ, না মা আর বাংলাদেশে যাচ্ছি না। সময় কি দ্রুত যায়। কয়দিন আগে মনে হচ্ছে এখানে বসেছিলাম, আমার কাছে মনে হচ্ছে এই 4-5 দিন আগে মনে হয় বাংলাদেশে যাওয়ার জন্য এখানে বসেছিলাম। আর আজকে দেখেন মানে চলে আসারও টাইম হয়ে গেল, চলেও আসলাম। তাবিব চাও সুন্দর করে। কোথায় কোথায়? এতে ও আচ্ছা, এমনি চলে আসছে ব্যাগে। আমাদের একটু দেরি হইলো, আমাদের ইয়ে ছিল না, আমাদের ভিসাটা প্রিন্ট আউট কপিটা ছিল না। বাংলাদেশ এয়ারপোর্টে এটা নিয়ে সমস্যা হয়নি, মালয়েশিয়া ইমিগ্রেশন বললো যে প্রিন্ট আউট কপি লাগবে। তো আমি আর তাবিব দাঁড়াইছিলাম, তোষানার বাবা গিয়ে আবার প্রিন্ট আউট করে নিয়ে আসলো। নর্মালি ভিসা তো আমাদের মোবাইলে থাকে। তাবিবের বাবা, সরি তাবিবেরও বাবা, সরি। চলো, তো এই আর কি, এখন লাগেজ কালেক্ট করবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 7টার উপরে বাজে। এটা না হলে আমরা আরও আগে বের হয়ে যেতে পারতাম। এটা আরেকটা বিল্ডিংয়ে গিয়ে তারপরে ফটোকপি করতে হলো আর কি। তো ঠিক আছে, চলুন দেখি লাগেজের কি অবস্থা, কোথায় কি। হ্যাঁ, এই যে আমাদের দেরি হওয়াতে একটা সুবিধা হয়েছে, লাগেজের জন্য সারা ওয়েট করতে হয়নি, কারণ লাগেজ আগে চলে আসছিল, এই কারণে সব এক সাইডে নামানো ছিল। তো আমরা এখন বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নিব। রাশেদা, সরি, যারা রাফি ভাই আসতে চাইছিল, রাফি ভাইয়ের গাড়িতে আসলে হবে না। হ্যাঁ, কি দরকার কষ্ট করে আবার আসবে, তো এই কারণে আর দরকার নেই। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। হ্যাঁ মা, নিউবর্ন? হ্যাঁ। তুমি এত এক্সাইটেড কেন? সব বেল্টই খালি, মানে এখানে লাগেজ আসতে সময় লাগে না, খুব ইজিলি চলে আসে। এই যে আমরা বেরিয়ে যাবো। তো এই যে আমরা লাগেজ টাগেজ কালেক্ট করে সুন্দর মতো একদম ঠিকঠাক করে চলে আসছি, যেখান থেকে ট্যাক্সি পিক আপ করে আর কি, ওখানে চলে আসছি। এই যে মিস্টার তাবিব এত হ্যাপি। তো আমরা এখন ট্যাক্সি কল করতেছি। নর্মালি তো আমি বাংলাদেশ থেকে আসি, ট্যাক্সি আর কল করতে হয় না, তো সোনার বাবা এসে আমাকে নিয়ে যায়। তো এবার তা নিতে আসা, রাফি ভাই বললাম না আসতে চাইছিল, কিন্তু ভাইয়ের গাড়িতে সম্ভবত হবে না, এই জন্য আর আমরা ওইটাতে ইয়ে করি নাই আর কি। তো যাই হোক, এই যে তো সোনার বাবা ট্যাক্সি দেখতেছে আর আমরা এখানে বসে ওয়েট করতেছি। তাবিব কোথায়? তাবিবকে দেখাই। এই যে মিস্টার তাবিব সাহেব কি করতেছে এখানে বসে। হ্যাপি হয়ে গেছো তাবিব মালয়েশিয়াতে এসে? তুষান, এখানে বসো, এখানে বসার জায়গা, এটা বসো। মনে নেই আমরা যখন লাঙ্কাউই থেকে আসি, এখানে ওইটাতে না, ওইটার উপরে না, এটার উপরে না মা, এটার উপরে বসা নিষেধ। বাচ্চারা না, মানে যেটা করা উচিত না সেটাই করবে। আর তুমি তোষান আবার মাসি ধরতেছে। তুমি তো বড় হয়েছো বাবা এখন, আমি তো বুঝলাম না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।